হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর যদি হচ্ছে যে গতদিনে মনে হয় একটু প্রবলেম হয়েছিল আর কি, মাঝখান দিয়ে যে নেটে বা হচ্ছে প্রবলেম হয়েছিল, তো তখন হচ্ছে একটু আর কি হচ্ছে একটু মেসেঞ্জার একটু মেনশন দিয়েন, তাহলেই হচ্ছে হবে। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে এজ ব্লকটা হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে শেষ করছিলাম। তো হচ্ছে আমাদের হচ্ছে একটা একটু কোশ্চেন, যেটা আমি হচ্ছে বলছিলাম যে মার্কের ক্ষেত্রে হচ্ছে আসে, একটা কোশ্চেন একটু আসে যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে হচ্ছে কেন সংরক্ষণ করা হয়। সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে কেন সংরক্ষণ করা হয়। আচ্ছা, এখন এটা যদি হচ্ছে আমরা জানার চেষ্টা করি যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হবে। সোডিয়াম ধাতু যেটা, সেটা হচ্ছে আমাদের কোন গ্রুপের মৌল? সোডিয়াম ধাতু হচ্ছে গ্রুপ 1 এর মৌল। কালকে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, সেটা হচ্ছে আমরা শিখেছিলাম। তো ওখানে ছিল যে সোডিয়াম যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি গ্রুপ 1 এর মৌল। কেন গ্রুপ 1 এর মৌল হয়? কারণ এদের সর্বশেষ যে ইলেকট্রনটা, সেই সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 1। এজন্য সোডিয়াম ধাতু হচ্ছে গ্রুপ 1 এর ধাতু। এখন সোডিয়াম ধাতুকে যদি হচ্ছে আমরা কেরোসিনের মধ্যে না রেখে যদি হচ্ছে আমরা বাইরে রাখি, তাহলে বাহিরে মেইনলি হচ্ছে আমাদের বায়ু আর হচ্ছে কি পানি বা জলীয় বাষ্প এগুলোর মধ্যে হচ্ছে মিক্সড হতে পারে। তো সোডিয়াম যদি বায়ু আর হচ্ছে পানির মধ্যে যদি মিক্সড হয়, তাহলে হচ্ছে কি উৎপন্ন হবে? সোডিয়াম ধাতু সর্বপ্রথম যদি হচ্ছে বায়ুর সাথে যদি হচ্ছে মিশ্রিত হয়, বা আমরা যদি সোডিয়াম ধাতুকে খোলা বায়ুর সাথে যদি রাখি, তাহলে আমাদের এই যে সোডিয়াম যেটা, এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আপনার হচ্ছে সোডিয়াম অক্সাইড গঠন করতেছে। পরে এই যে সোডিয়াম অক্সাইড বাতাসে যে কার্বন ডাই অক্সাইড আছে, বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম কার্বনেট গঠন করে ফেলে। অর্থাৎ আমাদের কি হয়, আমাদের হচ্ছে আমরা যদি সোডিয়াম পরমাণুকে যদি হচ্ছে আমরা বাতাসের সাহায্যে রাখি, সেটা বাতাসের সংস্পর্শে প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে আমাদের সোডিয়াম অক্সাইড। এই সোডিয়াম অক্সাইড গঠন করে ফেলে। পরে এই সোডিয়াম অক্সাইড বাতাসের যে কার্বন ডাই অক্সাইড আছে, এই বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে হচ্ছে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলে। এখন আমাদের দরকার শুধু হচ্ছে সোডিয়াম। তো এখন হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলতেছে। অর্থাৎ সোডিয়াম উপাদানটা বা মৌলটা হচ্ছে অক্ষত অবস্থায় হচ্ছে থাকতেছে না। এটা গেল বাতাসের সাথে। এখন যদি হচ্ছে আমরা যদি হচ্ছে কোনোভাবে পানির সংস্পর্শে বা হচ্ছে জলীয় বাষ্পের যদি সংস্পর্শে যদি আসে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে সোডিয়াম যেটা আছে, সোডিয়াম হচ্ছে পানির সাথে হচ্ছে বিক্রিয়া করবে। পানির সাথে হচ্ছে বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্ষার বা NaOH, যেটা হচ্ছে আমরা গতদিন দেখছিলাম, NaOH উৎপন্ন করবে এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে কি প্রচুর পরিমাণে হচ্ছে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ সোডিয়ামের সাথে পানির যে বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটাও হচ্ছে বিভিন্ন ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়ামের সাথে যে পানির বিক্রিয়া, এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই যে তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন হওয়ার কারণে মেইনলি হচ্ছে আমরা যদি সোডিয়ামকে যদি সামান্যতম পানির সংস্পর্শে যদি আনি, তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হচ্ছে আগুন ধরে যেতে পারে। বা এখানে হচ্ছে আমরা আরো বলতে পারি, এই যে আমাদের যে হাইড্রোজেন গ্যাস আছে, এই হাইড্রোজেন গ্যাস হচ্ছে পরবর্তীতে বাতাসের যে অক্সিজেন আছে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে পানি উৎপন্ন করে। এজন্য হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল পদার্থ হচ্ছে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করি। তাহলে আমাদের এটা হচ্ছে 2 মার্কের ক্ষেত্রে আসে যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের ক্ষেত্রে হচ্ছে সংরক্ষণ করা হয়। কারণ হচ্ছে বায়ুর সাথে যখন হচ্ছে বিক্রিয়া করবে, তখন হচ্ছে সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, তখন সোডিয়াম কার্বনেট তৈরি করতেছে। আর পানির সাথে হচ্ছে যখন বিক্রিয়া করবে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। ওই রেকর্ড করছেন ক্লাসটা? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পানির সাথে যে বিক্রিয়াটা, পানির সাথে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন এবং তাপ উৎপন্ন হয়। এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার কারণে আমাদের এই যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসে মেইনলি হচ্ছে আগুন
ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে এটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, এবং হাইড্রোজেন যেটা সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তো এটা ছিল আমাদের হচ্ছে এস ব্লক মৌলের হচ্ছে ধর্মাবলী গত দিনেরটা আর হচ্ছে আজকেরটা মিলিয়ে। এখন আমরা শিখবো হচ্ছে পি ব্লক মৌলের হচ্ছে সাধারণ ধর্মাবলী। পি ব্লক মৌলের সাধারণ ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই সোডিয়াম এটা কি ভাইয়া বিস্ফোরক পদার্থ না দাহ্য পদার্থ? দাহ্য পদার্থ। ওকে, ঠিক আছে। কারণ দাহ্য পদার্থ কেন? কারণ এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে আগুন সহজেই খুবই পরিমাণে দাহ্য পদার্থ, এটা সহজেই আগুন জ্বলে যায়, এই জন্য এটাকে দাহ্য পদার্থ বলে। আচ্ছা, তো আমাদের এই যে পি ব্লক যে মৌল, এই পি ব্লক মৌলের আরেকটা হচ্ছে নাম আছে। পি ব্লক মৌল হচ্ছে, পি ব্লক মৌলকে আমরা মেইনলি বলি হচ্ছে প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল বা হচ্ছে আদর্শ মৌল। এটা এস ব্লককেও বলা হয়, এস ব্লকের সময় হচ্ছে বলা হয় নাই। পি ব্লক মৌল যেটা সেটা হচ্ছে এস আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল কোনটা সেটা আমরা বলি হচ্ছে এস ব্লক, আর হচ্ছে পি ব্লক মৌলকে হচ্ছে আমরা আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে থাকি। কারণ কি? কারণ হচ্ছে এদের যখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস হচ্ছে করি তখন এরা হচ্ছে সাধারণ যে আমাদের আহ্বায়ক নিয়ম আছে সেই সাধারণ আহ্বায়ক নিয়ম নীতি হচ্ছে মেনে চলে। আর এদের হচ্ছে যে ইলেকট্রন যেগুলো থাকে এস অরবিটাল আর পি অরবিটাল, এদের নিয়মের হচ্ছে তেমন হচ্ছে কোনো ব্যতিক্রম দেখা যায় না। ডি অরবিটালের ক্ষেত্রে ক্রোমিয়াম কিংবা কপারের ক্ষেত্রে যেরকম হচ্ছে ব্যতিক্রম দেখা যায়, এখানে হচ্ছে তেমন ব্যতিক্রম হচ্ছে দেখা যায় না। তো এজন্য এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে মেইনলি হচ্ছে প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল বলা হয়। আচ্ছা, এখন এখান থেকে যে আমাদের হচ্ছে পি ব্লকের যে ধর্মগুলো, পি ব্লকের ধর্মগুলোর মধ্যে হচ্ছে দুই একটা ধর্ম পড়লেই হবে। যেমন হচ্ছে পি ব্লক এর বেশিরভাগ যে ধাতু সেগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক। পি ব্লক মৌলের বেশিরভাগই হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। এটা তোমরা হচ্ছে বলতে পারো যে গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত হচ্ছে যেগুলো আছে, বা 13 থেকে হচ্ছে 17 পর্যন্ত যে মৌলগুলো, 13 থেকে 17 পর্যন্ত মৌলগুলাই হচ্ছে তোমার মেইনলি হচ্ছে পি ব্লকের মৌল। অর্থাৎ পর্যায় সারণীর সবচেয়ে ডানের যে মৌলগুলো, পর্যায় সারণীর সবচেয়ে ডানের মৌলগুলোকেই আমরা বলতে পারি হচ্ছে পি ব্লক মৌল। তো সেগুলো হচ্ছে পি ব্লক মৌলের হচ্ছে কি তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক কেন? আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা থেকে যে মানে পর্যাবৃত্ত ধর্ম থেকে যে মৌলের হচ্ছে যদি আমরা হচ্ছে বাম থেকে ডান দিকে যাই তাহলে হচ্ছে কি হয়, আমাদের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কমে যায়। তো আমাদের হচ্ছে পি ব্লক মৌল, পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা মেইনলি বলতে পারি যে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত যে মৌলগুলা এগুলাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে পি ব্লক মৌল। তো এগুলোর মধ্যে গ্রুপ 17 যে মৌলগুলা সেগুলোকে হচ্ছে আমরা মেইনলি বলি হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন হ্যালোজেন মৌল বলি। মৌলগুলা হচ্ছে যদি আমি লিখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাসিন। এগুলোকে কেন হ্যালোজেন মৌল বলা হয়? কারণ হ্যালোজেন যেটা অর্থ, হ্যালোজেন অর্থই হচ্ছে আমাদের হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। আমাদের এই যে মৌলগুলা, এই মৌলগুলা সাধারণত হচ্ছে কি সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে, এজন্য হচ্ছে আমাদের এইসব মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। এখন আমাদের যে গ্রুপ 16 যে মৌলগুলো আছে, গ্রুপ 16 মৌলগুলোকে আমাদের মেইনলি বলা হয় চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল। চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল। আকরিক সৃষ্টিকারী মৌল। তারপরে গ্রুপ 15 যেটা আছে সেটাকে আমরা বলতে পারি চ্যালকোজেন নিক্টোজেন হবে মনে হয়। হ্যাঁ, নিক্টোজেন বা শ্বাসরোধকারী হচ্ছে মৌল। তো
তো আমাদের হচ্ছে যে গ্রুপ 17, গ্রুপ 16, গ্রুপ 15 এই যে এইসব মৌলগুলা কোন মৌলগুলোকে কি বলা হয়, যেমন গ্রুপ 17 এর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল, গ্রুপ 16 এর মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল, গ্রুপ 15 এর মৌলকে বলা হয় নিক্টোজেন বা শ্বাসরোধকারী মৌল। তো এগুলা হচ্ছে আমাদের হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে হালকা একটু আসে। আর নিষ্ক্রিয় গ্যাস তো আমরা হচ্ছে জানি যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, আর্গন এবং হচ্ছে রেডন। তো এই সব মৌলগুলার হচ্ছে আবার হচ্ছে ব্যবহারগুলো হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে পরীক্ষায় হচ্ছে আছে, যে সব মৌলগুলোর হচ্ছে ব্যবহার, এগুলো হচ্ছে আমাদের কিসে কিসে আছে, এমসিকিউতে আসে, সিকিউতে হচ্ছে তেমন হচ্ছে দেখা যায় না। তো আমি যদি হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে লিখে দিই। যেমন হচ্ছে হিলিয়াম থেকে কি কি আসে। হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস যেটা, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে আমাদের হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, এবং হাইড্রোজেনের পরে সবচেয়ে হচ্ছে হালকা গ্যাস হচ্ছে আমাদের হচ্ছে হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের পর সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। এখন আমাদের হাইড্রোজেনের তুলনায় আমাদের যে বেলুন উলাই, হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা হচ্ছে প্রায় 92%। বেলুন উত্তোলন ক্ষমতা হচ্ছে প্রায় 92% মতো হয়ে থাকে। আর হচ্ছে আমরা এটা হচ্ছে একটু জেনে রাখো যে হচ্ছে ডুবুরিগণ যারা হচ্ছে সাঁতারে হচ্ছে বের হয় বা সমুদ্রে হচ্ছে যারা যায়, সেখানে হচ্ছে ডুবুরিগণের সিলিন্ডারে হচ্ছে তোমাদের হচ্ছে 80% হচ্ছে হিলিয়াম আর 20% মতো হচ্ছে আমাদের হচ্ছে অক্সিজেন থাকে। এটা গেল হচ্ছে হিলিয়াম গ্যাসের ব্যবহার। হিলিয়াম গ্যাসের কি সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। তারপরে হচ্ছে হিলিয়াম কেন ব্যবহার করা হয়, বেলুন উত্তোলনের ক্ষমতা হচ্ছে প্রায় হচ্ছে 92%, হালকা গ্যাস হওয়ার কারণে এই জন্য হিলিয়ামকে বেলুন উত্তোলন ক্ষমতার কাজে ব্যবহার করা হয়। আর ডুবুরিগণের যে অক্সিজেনের যে সিলিন্ডার থাকে সেখানে হচ্ছে 80% হিলিয়াম এবং হচ্ছে কি 20% হচ্ছে অক্সিজেন থাকে। এরপর যদি বলো হচ্ছে যে নিয়নের ব্যবহার কি, নিয়নের ব্যবহার হচ্ছে আমাদের যে বিমানে থাকে, বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের হচ্ছে নিয়ন আলো সংকেত হচ্ছে ব্যবহার করেন। ওই যে আকাশে যেমন হচ্ছে যখন প্লেন উড়ে বা হচ্ছে বিমান উড়ে তখন হচ্ছে আমরা যে লাল বাতিগুলো হচ্ছে দেখতে পাই, সেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে নিয়ন আলো, যেগুলো হচ্ছে বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত ব্যবহার করে। এটা গেল নিয়নের ক্ষেত্রে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে আর্গন হচ্ছে বৈদ্যুতিক বাল্বে যে আমরা ব্যবহার করি, বৈদ্যুতিক বাল্বের নিষ্ক্রিয় পরিবেশ রূপে হচ্ছে আর্গন ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আপনাদের আর্গন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ক্রিপ্টন আর হচ্ছে জেনন, এই ক্রিপ্টন জেনন দুইটাই হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ব্যবহৃত হয়। ডিএসএলআর ক্যামেরাতে যখন হচ্ছে ফটোগ্রাফি যখন হচ্ছে তোলা হয় তখন ওই যে ফ্ল্যাশ চলে, সেখানে হচ্ছে ক্রিপ্টন জেনন ব্যবহার করা হয়। আর রেডন যেটা, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো এটা হচ্ছে তেজস্ক্রিয় রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে মেডিকেলে হচ্ছে অনেকবার হচ্ছে আসছিল মেডিকেল পরীক্ষায়। আর যেগুলো আছে এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে বা এইচএসসির ক্ষেত্রে এগুলো হচ্ছে ভালো ইম্পর্টেন্ট। এই স্লাইডটা হচ্ছে মূলত হচ্ছে এমসিকিউ এর জন্য, ভার্সিটি অ্যাডমিশন আর হচ্ছে আপনাদের হচ্ছে এইচএসসির হচ্ছে এমসিকিউ। আচ্ছা,
তো এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন আমাদের পি ব্লক মৌলের যে হচ্ছে বিক্রিয়া বা হচ্ছে পি ব্লক মৌল থেকে কি কি আসতে পারে সেগুলো হচ্ছে আমরা শিখব। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথম যেটা কোশ্চেন আছে পি ব্লক মৌলের মধ্যে প্রথম মৌল যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম। তো আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে অক্সাইড Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড হচ্ছে এটা হচ্ছে আছে যে Al2O3 উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমরা কিভাবে ব্যাখ্যা করবো Al2O3 উভধর্মী অক্সাইড। আচ্ছা, উভধর্মী অক্সাইড হওয়ার সংজ্ঞা কি? উভধর্মী অক্সাইড হওয়ার সংজ্ঞা হচ্ছে এটা হচ্ছে পানির সাথেও হচ্ছে বিক্রিয়া করবে, আবার হচ্ছে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, আবার হচ্ছে ক্ষারের সাথেও হচ্ছে বিক্রিয়া করবে। আচ্ছা, Al2O3 এটা যদি প্রথমে আমরা ধরি সাপোজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, সাপোজ হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। অ্যাসিডের সাথে যখন হচ্ছে বিক্রিয়া করে তখন হচ্ছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি এটা হচ্ছে উৎপন্ন করতেছে। এখানে HCl কি? HCl হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিড, তার মানে এখানে Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কি হিসেবে কাজ করতেছে? বেস বা হচ্ছে ক্ষার। তো এইখানে বেস বা ক্ষার অ্যাসিডের সাথে হচ্ছে বিক্রিয়া করে আমাদের হচ্ছে এখানে কি AlCl3 এটা হচ্ছে লবণ এবং হচ্ছে কি পানি উৎপন্ন করতেছে। আবার ধরো আমরা অ্যালুমিনিয়াম যে অক্সাইড আছে Al2O3 এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এটার সাথে যখন হচ্ছে বিক্রিয়া করে এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম AnAlO2 অর্থাৎ হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এই সংকেতটার নাম হচ্ছে আমাদের সোডিয়াম অ্যালুমিনেট। এইটা হচ্ছে উৎপন্ন করে সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে উৎপন্ন করে এবং হচ্ছে প্লাস হচ্ছে পানি উৎপন্ন করে। এখানে NaOH কি? NaOH হচ্ছে কি তোমার বেস, আর এখানে তাহলে Al2O3 কি হিসেবে কাজ করবে? তোমার হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে। আর সোডিয়াম অ্যালুমিনেট কি? সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে একটা হচ্ছে লবণ, আর H2O তো হচ্ছে তোমার হচ্ছে পানি। অর্থাৎ Al2O3 প্রথমে হচ্ছে হাইড্রোক্লোরিকের সাথে যখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করতেছে তখন বেস হিসেবে কাজ করে, এবং যখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে কাজ করতেছে তখন হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে লবণ এবং পানি উৎপন্ন করতেছে। এজন্য আমরা অ্যালুমিনিয়াম যে অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা উভধর্মী অক্সাইড বলে থাকি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমাদের নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা যদি দেখি যে পি ব্লক থেকে কি কি কোশ্চেন আসতে পারে। পি ব্লক থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে আমাদের যে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড AlCl3 এইটা আসলে হচ্ছে তোমার হচ্ছে ডাইমার হিসেবে থাকে। ডাইমার মানে হচ্ছে দুইটা অণু হিসেবে থাকে। মনো মানে হচ্ছে তোমার হচ্ছে এক, আর ডাই মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে দুই, আর আমাদের যে পলি মানে হচ্ছে আমাদের হচ্ছে অনেক। তো ডাই মানে হচ্ছে তোমার হচ্ছে দুইটা অণু মিলে হচ্ছে গঠন করবেন। তো AlCl3 তো হচ্ছে ডাইমার অণু গঠন করে। ডাইমার অণু মানে হচ্ছে Al2Cl6 হচ্ছে গঠন করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে ভালোই দেখা যায়, খ মার্কের ক্ষেত্রে রেজিস্টার চিহ্ন দিয়ে রাখি। এটা হচ্ছে 2 মার্কের ক্ষেত্রে প্রায় হচ্ছে দেখা যায়। আচ্ছা, কেন দেখা যায় এটা হচ্ছে আমি হচ্ছে ব্যাখ্যা করতেছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি তোমার হচ্ছে আয়নিক বন্ধন দ্বারা গঠিত। কিরকম ভাবে আয়নিক বন্ধন দ্বারা গঠিত? অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার কি করে 3টে ইলেকট্রন হচ্ছে কি ত্যাগ করে, 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3+ গঠন করে। আর হচ্ছে ক্লোরিন যেটা, ভাইয়া হ্যালো, স্লাইড গেছে, স্লাইড চলে গেছে, হ্যাঁ, স্লাইড চলে গেছে। ও আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আয়নিক বন্ধন দ্বারা হচ্ছে গঠিত অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা। তো কিভাবে আয়নিক বন্ধন দ্বারা গঠিত? অ্যালুমিনিয়াম যেটা সেটা 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে গঠন করে, আর হচ্ছে ক্লোরিন যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 3টে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে, মেইনলি হচ্ছে 3Cl। তো এখান থেকে গ্রহণ করে 3Cl-
এভাবে হচ্ছে তোমার মেইনলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়ন গঠিত হয়। এখন আয়নিক বন্ধন দ্বারা যদিও হচ্ছে গঠিত হয়, তারপরেও হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামে যেটা আছে Al3+, এই Al3+ হচ্ছে চার্জ ঘনত্ব হচ্ছে অধিক। এখন চার্জ ঘনত্ব জিনিসটা কি ভাইয়া? চার্জ ঘনত্ব জিনিসটা হচ্ছে, আমি যদি হচ্ছে এখন হচ্ছে চার্জ ঘনত্ব জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করি। চার্জ ঘনত্ব হচ্ছে আমাদের মেইনলি আমাদের যেই আয়নটা থাকবে সেই আয়নের চার্জকে যদি আমরা ব্যাসার্ধ দ্বারা হচ্ছে ভাগ করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব তার মানে আমরা কি, যে আমরা যে আয়নের যে চার্জটা আছে তাকে যদি হচ্ছে আমরা ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে চার্জ ঘনত্ব। এখন এই চার্জ ঘনত্ব জিনিসটা বলতে মূলত কি বোঝায়? চার্জ ঘনত্ব জিনিসটা বলতে মূলত বোঝায় যদি কোনো মৌল বা হচ্ছে অণু বা আয়ন যেটাই হোক, সেটা যদি হচ্ছে কোনো বন্ধনে অংশগ্রহণ করে, অন্য কোনো মৌলের সাথে যদি হচ্ছে যুক্ত হয় বা অন্য কোনো পরমাণুর সাথে যখন যুক্ত হচ্ছে, তখন তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন বলতে পারো বা তাদের বন্ধন জোড় যে ইলেকট্রন, সেই বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে যে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেইনলি হচ্ছে চার্জ ঘনত্ব। যেমন AlCl3, এটা যদি ধরো হচ্ছে আমরা যদি চিত্র আকারে যদি দেখি, এটা Al অ্যালুমিনিয়াম অণু আর এটা হচ্ছে ক্লোরিন অণু। তো এই দুইটা যখন হচ্ছে গঠিত হচ্ছে, তখন ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এটা যখন হচ্ছে গঠিত হবে, তখন হচ্ছে ধরো এটা Al আর এই বরাবর এটা হচ্ছে ক্লোরিন। তো এখানে হচ্ছে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে হচ্ছে বন্ধন গঠিত করছে। আচ্ছা, তো এখানে যখন হচ্ছে বন্ধন গঠন করতেছে, তখন হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে তোমার হচ্ছে অধিক। অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অধিক হওয়ার কারণে, বা চার্জ ঘনত্ব মানে কি, আয়নের চার্জ ভাগ হচ্ছে ব্যাসার্ধ, মানে একটা মৌল বা পরমাণু যতগুলো হচ্ছে ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে বা গ্রহণ করবে, সেটাকে আমরা বলতেছি আয়ন। যদি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন, যদি ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন বা অ্যানায়নের যেই কয়টা হচ্ছে চার্জ থাকতেছে, সেই চার্জ সংখ্যাকে যদি হচ্ছে আমরা ব্যাসার্ধ দ্বারা যদি হচ্ছে ভাগ করি, তাহলে সেটাকে আমরা হচ্ছে বলতেছি হচ্ছে চার্জ ঘনত্ব। এটাকে তুমি হচ্ছে একটা রুমের সাথে হচ্ছে কল্পনা করতে পারো, যে একটা রুমে হচ্ছে কতটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে থাকতে পারে, সেটাই হচ্ছে তুমি হচ্ছে চার্জ ঘনত্ব দ্বারা হচ্ছে করতে পারো। যেমন হচ্ছে এই রুমের ক্ষেত্রে ধরো হচ্ছে ক্ষেত্রফল। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যালো। একটু যদি আবার একটু বলতেন ভালো হতো। হ্যাঁ একটু যদি আবার বলতেন এটা বিষয়টা। আচ্ছা, বিষয়টা হচ্ছে ধরো তোমার রুমে, হ্যাঁ তোমার রুমে হচ্ছে 5 জন থাকতে পারে। ধরো তোমার, আমি যদি হ্যাঁ একটা উদাহরণ দিয়ে যদি হচ্ছে বুঝাই, ধরো এই যে একটা রুম, এই রুমের ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে 10 মিটার পার স্কোয়ার। আবার ধরো এইটা একটা রুম, এই রুমের ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে 20 মিটার পার স্কোয়ার। আচ্ছা, এখন 10 মিটার পার স্কোয়ারে তোমার হচ্ছে থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে 5 জন। ধরে নাও যে 10 স্কোয়ার থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে 5 জন থাকতে পারে, 1 2 3 4 5। আর 20 মিটার পার স্কোয়ার যে রুমটাতে, সেখানে হচ্ছে তোমার ধরো হচ্ছে থাকতে পারতেছে হচ্ছে 6 জন। আচ্ছা, এখন তুমি কোন জায়গায় বলতে পারবা যে কোন জায়গায় হচ্ছে তোমার হচ্ছে যে ঘনত্বটা বা হচ্ছে কোন জায়গায় হচ্ছে গ্যাঞ্জামটা হচ্ছে বেশি আছে, বা বলতে পারো যে কোন জায়গায় হচ্ছে অধিক জায়গা দখল করে আছে? কিভাবে বলবা? দ- ভাগ করে দিবা সিম্পলি, যে হচ্ছে 10 মিটার পার স্কোয়ার ক্ষেত্রফলে থাকতেছে হচ্ছে কয়জন? 5 জন। তার মানে প্রতি মিটার স্কোয়ারে থাকতেছে হচ্ছে কত করে? তোমার হচ্ছে 2 জন করে। আর এখানে হ্যাঁ যদি চিন্তা করো যে 20 মিটার পার স্কোয়ার আছে, তার মানে এখানে কত আছে? 6 জন। এখন 6কে যদি হচ্ছে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, তাহলে আসবে হচ্ছে তোমার 0.3। তার মানে কোথায় হচ্ছে তোমার হচ্ছে মানুষের সংখ্যা বা ঘনত্বটা হচ্ছে তোমার হচ্ছে বেশি হবে? অবশ্যই হচ্ছে এখানে, জি কারণ এখানে প্রতি মিটার স্কোয়ারে থাকতেছে হচ্ছে 2 জন করে, আর এখানে প্রতি মিটার স্কোয়ারে থাকতেছে হচ্ছে 0.3 করে। তার মানে এখানে হচ্ছে তোমার ঘনত্বটা বেশি। তো এইটাকে হচ্ছে তুমি হচ্ছে, ভাইয়া হ্যাঁ প্রতি মিটার স্কয়ারে তো 0.5 হওয়ার কথা, কারণ 5 উপরে নিচে 10। ও আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সরি। 5/10 1/2 আসবে, তার মানে হচ্ছে 0.2 আসবে। আচ্ছা, সরি, এটা আসবে হচ্ছে 0.5। আচ্ছা, এখানে আসতেছে 0.5 আর এখানে আসতেছে 0.3। তার মানে হচ্ছে কোনটা হচ্ছে তোমার হচ্ছে কম? এটা কম না, 0.3।
হ্যাঁ আর 0.5 হচ্ছে বেশি। তার মানে কোন জায়গায় হ্যাঁ হচ্ছে ঘনত্ব বেশি? 0.5 0.5 হচ্ছে তোমার ঘনত্ব বেশি। তো এখন এইটাকে হ্যাঁ জাস্ট হচ্ছে তুমি হচ্ছে পরমাণুর দিকে নিয়ে আসো। পরমাণুর দিকে কিভাবে নিয়ে আসবা? যে আয়নের চার্জ মানে কি? আয়নের চার্জ বলতে বোঝাচ্ছে যেমন হচ্ছে সোডিয়াম, যেটা একটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। তো এখানে কয়টাই প্লাস চার্জ আছে? একটা প্লাস চার্জ আছে, বা চার্জের একটা সংখ্যা বলতে পারি হচ্ছে এক। তেমনি আমরা হচ্ছে হ্যাঁ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে কত? দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে হবে কি Mg2+। তার মানে এখানে চার্জ সংখ্যা আসবে হচ্ছে 2। ঠিক তেমনই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা তিনটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করি, চার্জের সংখ্যা আসছে কত? 3। তো এই চার্জকে যদি হচ্ছে আমরা ব্যাসার্ধ, অর্থাৎ হচ্ছে আমরা যে আয়নিক যে ব্যাসার্ধ পাবো, আয়নিক ব্যাসার্ধ এখন হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখতে পাই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এটার চাইতে এই তিনটার মধ্যে অ্যালুমিনিয়ামের যে চার্জ ঘনত্ব, সেই চার্জ ঘনত্ব হচ্ছে আমাদের হচ্ছে অধিক। যেমন আমাদের হচ্ছে আয়নের চার্জ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আয়নের চার্জ হচ্ছে আমাদের কত? 3। আর এটার আয়নিক ব্যাসার্ধ এক্সপেরিমেন্টালি হচ্ছে আমাদের হচ্ছে 0.05। তো এটা 0.05 হচ্ছে আমাদের হচ্ছে ন্যানোমিটার। তো এইটা আসবে হচ্ছে তোমার ভাগ করলে আসে হচ্ছে 60 একক চার্জ। 60 একক চার্জ পার হচ্ছে ন্যানোমিটার। এটা গেল হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা গেল হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এখন তুমি যদি হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখো, সোডিয়াম প্লাসের যে চার্জ ঘনত্ব, সোডিয়াম প্লাসের চার্জ ঘনত্ব দেখা যায় হচ্ছে 10 একক চার্জ ন্যানোমিটার। আর যদি হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাসের যদি দেখো, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাসের দেখবা হচ্ছে 30 ন্যানোমিটার। 30 একক চার্জ হচ্ছে ন্যানোমিটার। এতটুকু বুঝছো যে চার্জ ঘনত্ব জিনিসটা হচ্ছে মেইনলি কি? জি জি ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের হচ্ছে যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে অধিক, তো সে হচ্ছে চার্জটাকে হচ্ছে বা ইলেকট্রনগুলা যেগুলো আছে, এই যে ইলেকট্রনগুলাকে হচ্ছে সে নিজের দিকে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে টেনে নিতে পারে। এজন্য কি হয়? এজন্য যেটা হয় আমাদের অ্যালুমিনিয়াম 3+ দ্বারা হচ্ছে ঋণাত্মক আয়ন হচ্ছে আমাদের কি? Cl- আয়নের হচ্ছে পোলার আয়ন হচ্ছে সহজেই ঘটে। এখন তোমরা কি জানো যে পোলার আয়ন জিনিসটা কি? আচ্ছা, পোলার আয়ন জিনিসটা হচ্ছে তোমরা হচ্ছে জানো না হয়তো। পোলার আয়ন জিনিসটা হচ্ছে তোমার, আমি যদি হচ্ছে লিখে দিই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রনগুলা, আমরা অ্যানায়নের যে ইলেকট্রনগুলোকে যদি হচ্ছে আমরা আকর্ষণ করি, তাহলে অ্যানায়নের হচ্ছে তোমার আকৃতির যে বিকৃতি ঘটে, সেটাকে তোমার মেইনলি বলা হয় পোলার আয়ন। পোলার আয়ন জিনিসটা কি? পোলার আয়ন জিনিসটা হচ্ছে, আচ্ছা একটু আমাকে হচ্ছে একটু 2টা মিনিট একটু সময় দাও। আচ্ছা, সরি। তো পোলার আয়ন জিনিসটা কি? পোলার আয়ন জিনিসটা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন টেনে নেওয়ার ফলে অ্যানায়নের আকৃতির যে বিকৃতিটা ঘটে, তাকে আমরা বলতেছি মেইনলি পোলার আয়ন। তো হচ্ছে এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে, অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে ক্লোরিনের যে ইলেকট্রন, সেই ক্লোরিনের ইলেকট্রনকে হচ্ছে সে সহজেই হচ্ছে তোমার হচ্ছে কাছের নিজের দিকে হচ্ছে টেনে নেয়। তখন ক্লোরিন পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে, এই যে ক্লোরিন পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে, সেই ক্লোরিন পরমাণুর ইলেকট্রনগুলো হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের দিকে হচ্ছে কিছুটা চলে যায়। আর অ্যালুমিনিয়ামে যখন হচ্ছে কাছে চলে যায়, তখন এদের যোজ্যতা স্তরে, অ্যালুমিনিয়ামের হচ্ছে যদি যোজ্যতা স্তর হচ্ছে আমরা যদি চিন্তা করি পরের স্লাইডে, যেমন অ্যালুমিনিয়ামের হচ্ছে কত? 2, 8 আর হচ্ছে কত? 3। তো যখন 2, 8 আর হচ্ছে 3 হয়, তো এ কি করে? তোমার হচ্ছে কি 3টা ইলেকট্রন হচ্ছে কি
ত্যাগ করে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, 2 8 আর হচ্ছে 7, 3টা ক্লোরিন এই একটা একটা করে হচ্ছে কি করে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। তো হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তরে যদি হচ্ছে দেখতে পাও, সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন গুলোকে যদি হচ্ছে এভাবে যদি চিন্তা করি, আর ক্লোরিনের যে হচ্ছে একটা ইলেকট্রন, ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন গুলাকে হচ্ছে যদি হচ্ছে এভাবে চিন্তা করি, মানে হচ্ছে ক্লোরিন আর কি গ্রহণ করছে, এই যে ক্লোরিন আর কি গ্রহণ করছে, এগুলোকে চিন্তা করতেছি ক্রস চিহ্ন দ্বারা চিন্তা করতেছি যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, আর ডট চিহ্ন দ্বারা চিন্তা করতেছি ক্লোরিনের ইলেকট্রন। তো ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে, ক্লোরিন হচ্ছে অ্যালুমিনিয়ামের কাছ থেকে ইলেকট্রন গুলোকে হচ্ছে গ্রহণ করে যেভাবে হচ্ছে বন্ধন গঠন করে। আইএস হচ্ছে এটা হচ্ছে ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে এসএসসি তে পড়ার কথা যে AlCl3 কিভাবে হচ্ছে গঠন করে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কয়টা বন্ধনশীল ইলেকট্রন গঠন করছে, 3 দ্বিগুণে হচ্ছে 3টা 6টা। 6টা হ্যাঁ, বন্ধন 3 জোড়, জোড়া ইলেকট্রন গ্রহণ করছে, 3 হ্যাঁ জোড়া আর হচ্ছে 6টা বন্ধন জোড়। হ্যাঁ 6টা বন্ধন জন্য করছে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে একটা নিয়ম ছিল, অষ্টক নিয়ম ছিল না, হ্যাঁ হ্যাঁ, অষ্টক। অষ্টক সংকোচন বা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তো এখানে কোনটা হ্যাঁ, বলতে পারবা? অষ্টক সম্প্রসারণ। অষ্টক সংকোচন ঘটছে, কারণ কি এখানে কি 8টা আচ্ছা, ইলেকট্রন হচ্ছে কম আছে না, এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা 4টা আর হচ্ছে 6টা। অষ্টক 6টা। সংকোচন হ্যাঁ, আমরা কি বলতাম, অষ্টক সংকোচন অষ্টক নিয়ম বলতো যে যদি কোনো একটা মৌল অন্য কোনো একটা মৌলের সাথে যখন গঠন করবে, তখন গঠন করার সময় তাদের হচ্ছে এই যে বন্ধন জোড় ইলেকট্রন যদি হচ্ছে তোমার 8টাই মিলে, তাহলে সেটা অষ্টক নিয়ম মেনে চলে। যদি 8টার চেয়ে যদি হচ্ছে তোমার বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলতাম অষ্টক সম্প্রসারণ। এখানে যেহেতু 8টার চেয়ে কম আছে, এই জন্য হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন, যেহেতু 8টার চেয়ে কম আছে। আর 8টার চেয়ে যদি বেশি থাকতো, তাহলে আমরা কি বলতাম, অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, এখন এটা হচ্ছে মেইনলি হচ্ছে অষ্টক অপূর্ণ আছে। তখন এই যে অ্যালুমিনিয়াম যে পরমাণু, হ্যাঁ, এখন অ্যালুমিনিয়াম যখন হচ্ছে থাকে, তখন হচ্ছে এই যে ক্লোরিন, এই ক্লোরিনের হচ্ছে কি তোমার হচ্ছে 2 8 আর হচ্ছে 7। তো এইখানে হচ্ছে কি তোমার আরো হচ্ছে কি 3টা পরমাণু আছে, মানে 3 জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে না এখানে, প্রত্যেকটা হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে কি 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু সবগুলো হচ্ছে কি বন্ধন জোড় ইলেকট্রন গঠন করে ফেলছে। লাস্টের তিনটা কিন্তু হচ্ছে কি বন্ধন জোড় ইলেকট্রন গঠন করে ফেলছে। ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার যে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রনের মধ্যে তোমার হচ্ছে একটা একটা করে হচ্ছে বন্ধন জোড় করছে, আর বাকি 6টা কিন্তু হচ্ছে ফাঁকা অবস্থায় আছে। তো এই যে পরমাণুর যে হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা মুক্ত জোড় যে ইলেকট্রন গুলো আছে, এই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে হচ্ছে আমাদের যে অ্যালুমিনিয়াম আছে, আরেকটা যে অ্যালুমিনিয়াম, তখন বাহির থেকে যে আরেকটা অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম হচ্ছে এইটা হচ্ছে ক্লোরিন প্রতীক হচ্ছে আকর্ষিত হয়। এটা বুঝতে পারছো কিনা? আমাদের যে জি জি, হ্যালো, হ্যালো করছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই যে অ্যালুমিনিয়াম, তখন হচ্ছে এই অ্যালুমিনিয়াম হচ্ছে এই ক্লোরিনের হচ্ছে দ্বারা হচ্ছে সে আকৃষ্ট হয়। তখন আমাদের ডায়াগ্রামটা আসলে যেভাবে দাঁড়ায়, সেভাবে আমি যদি হচ্ছে আঁকি যে অ্যালুমিনিয়াম, এই পাশেও হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন একটা, এই পাশেও ক্লোরিন একটা, আর হচ্ছে এই পাশেও ক্লোরিন একটা। তো এদেরও হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আমি ধরলাম যে এই পাশে হচ্ছে তোমার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। এখন এই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে আরেকটা যে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়ামের হচ্ছে আকর্ষণ থাকে হচ্ছে এই ক্লোরিনের প্রতি। তো এই অ্যালুমিনিয়াম যখন হচ্ছে আকর্ষিত হবে, তো এখানেও তো হচ্ছে ক্লোরিন আছে, এখানেও হচ্ছে ক্লোরিন আছে, আর এটারও হচ্ছে কি ক্লোরিন আছে। তো এটাও হচ্ছে তোমার হচ্ছে এই অ্যালুমিনিয়াম যেটা, এই অ্যালুমিনিয়ামের হচ্ছে এই ক্লোরিনের মুক্ত জোড়ের প্রতি হচ্ছে আকর্ষণ দেখা যায়। এই জন্য হচ্ছে তোমার হচ্ছে এই অ্যালুমিনিয়াম আর হচ্ছে এই অ্যালুমিনিয়াম মিলে তোমার হচ্ছে ডাইমার গঠন করে। এই আকর্ষণ কেন দেখায়, বা হচ্ছে এই যে বন্ধনটা হচ্ছে কেন দেখায়, এই বন্ধনটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার হচ্ছে সন্নিবেশ বন্ধন বা হচ্ছে সন্নিবেশ সমযোজী। এখন সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধনই, কিন্তু সমযোজী বন্ধনে হচ্ছে দুইজনই হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, কিন্তু সন্নিবেশ বন্ধনে শুধুমাত্র হচ্ছে কি করে, একজন হচ্ছে শেয়ার করে আর আরেকজন হচ্ছে কি শেয়ার করে শেয়ার করে না। এটা হচ্ছে আমাদের হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই যে হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি মনোমার যেটা থাকে, মনোমার থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে থাকে অ্যালুমিনিয়ামের হচ্ছে ইলেকট্রন, এখানে থাকে হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন, এখানে থাকে অ্যালুমিনিয়াম ইলেকট্রন, এখানে থাকে হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন।
এখানেও থাকে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, এখানে থাকে হচ্ছে ক্লোরিন ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে মনোমার। আর এই যে ক্লোরিনের হচ্ছে একটা ক্লোরিনের যে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের প্রতি হচ্ছে অ্যালুমিনিয়ামের যে আকর্ষণটা দেখা যায়। কেন আকর্ষণ দেখা যায় ভাইয়া? আকর্ষণ দেখা যায় হচ্ছে মেইনলি হচ্ছে এই যে চার্জ ঘনত্ব অধিক হওয়ার কারণে সে হচ্ছে এই যে ক্লোরিনের যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত জোড় যে ইলেকট্রনগুলো আছে বা নিঃসঙ্গ ইলেকট্রনগুলো যে আছে, সেগুলোকে হচ্ছে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার ফলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিলে তোমার হচ্ছে Al2Cl6 বা হচ্ছে ডাইমার গঠন করে। তখন তখন হচ্ছে তোমার এই যে ভিতরের দিকে যে বন্ধন কোণের মান সেটা হয় হচ্ছে তোমার 79 ডিগ্রি, আর হচ্ছে বাহিরের দিকে যে বন্ধন কোণের মান এটা দাঁড়ায় হচ্ছে 118 ডিগ্রি। অর্থাৎ তুমি বলতে পারো ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন ভিতরের এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন, এটার মধ্যে বন্ধন কোণের মান দাঁড়ায় হচ্ছে 79 ডিগ্রি। আর বাহিরের ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন, অর্থাৎ এই ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন মানে যেটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে, সেটাতে হচ্ছে বন্ধন কোণের মান দাঁড়ায় হচ্ছে 118 ডিগ্রি। এতটুকু কি বুঝতে পারছো বা কোনো সমস্যা? জি ভাইয়া জি কোণের মানটা কি গাণিতিক ভাবে বা কোনোভাবে বের করা যায়? না, এটা হচ্ছে তুমি হচ্ছে বের করতে পারবা, ডাইপোল মোমেন্ট দ্বারা হচ্ছে বের করা যাবে। তো আমাদের হচ্ছে এইচএসসির সিলেবাসে ওগুলা নাই, ভার্সিটিতে হচ্ছে ওগুলো হচ্ছে পাবা, যে বন্ধন কোণের মান হচ্ছে মেইনলি হচ্ছে এক্সপেরিমেন্টালি আর থিওরিটিক্যালি হচ্ছে তুমি হচ্ছে ডাইপোল মোমেন্ট দ্বারা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারবা না এমন না, পারবা। ও আচ্ছা। আর ভাইয়া এই যে সন্নিবেশ সমযোজী বললেন, এগুলো বন্ধন হিসাব করবো কেমনে? মানে দুইটার টোটাল বন্ধন গতি এরকম হিসাবগুলা একটু যদি বলতেন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ওরকম হচ্ছে আসে না যে হচ্ছে এখানে মেইনলি হচ্ছে কি কি বন্ধন গঠন করছে। এখানে হচ্ছে তোমার হচ্ছে AlCl3 যদি বলো, যে AlCl3 এইটার মধ্যে হচ্ছে কোন বন্ধন আছে? এটার মধ্যে শুধুমাত্র হচ্ছে তোমার হচ্ছে আয়নিক বন্ধন আছে। এখন যদি বলো Al2Cl6 এইটার মধ্যে হচ্ছে কোন বন্ধন আছে? Al2Cl6 এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে দুইটা প্রকার বন্ধন আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে আয়নিক বন্ধন আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এই চ্যাপ্টারের শেষের দিকে হচ্ছে আমরা যখন সব বন্ধনগুলো পড়া শেষ করবো, এই চ্যাপ্টারের শেষের দিকে হচ্ছে বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন ওগুলো আছে। তো যখন হচ্ছে পড়া শেষ করবো সেখানে হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যৌগ থাকবে, সেই যৌগতে হচ্ছে কোন প্রকারে কত প্রকার বন্ধন দেখা যায় সেগুলো হচ্ছে আমরা শিখবো। আর এই যৌগের ক্ষেত্রে যদি বলো যে এটাই AlCl3 এর ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আয়নিক বন্ধন দেখা যায়, আর Al2Cl6 এটার ক্ষেত্রে দুইটা বন্ধন দেখা যাবে, একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। ক্লিয়ার এতটুকু? জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনটা হচ্ছে দেখলাম। এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত থিওরিটিক্যালি কোশ্চেন, তো এই জন্য হচ্ছে একটু থিওরি বেশি, ম্যাথের হচ্ছে ওরকম হচ্ছে নাই। এগুলো কিন্তু মার্কের ক্ষেত্রেও হচ্ছে অনেক সময় হচ্ছে দেখা যায়। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় হচ্ছে CO2 যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে গ্যাস, কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে আমাদের হচ্ছে কঠিন। ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা হচ্ছে আমাদের হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আসে, যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে কঠিন। আচ্ছা, এইটার ব্যাখ্যাটা হচ্ছে কি হবে? আমরা আগে হচ্ছে এগুলো হচ্ছে যে গাঠনিক সংকেত, সেই গাঠনিক সংকেতগুলো হচ্ছে চিন্তা করি। আচ্ছা, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা আঁকি, তাহলে হচ্ছে এই পাশে হচ্ছে দুইটা কার্বন, এই পাশে হচ্ছে দুইটা হাত দ্বারা হচ্ছে অক্সিজেনের সাথে গঠিত হয়, আর এই পাশে হচ্ছে দুইটা হাত দ্বারা হচ্ছে অক্সিজেনের সাথে হচ্ছে গঠিত হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি হয়, দুইটা অক্সিজেন পরমাণুর সাথে তোমার দুই জোড়া ইলেকট্রন আর কি শেয়ার করে। যেমন কার্বনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস যদি হচ্ছে আমরা দেখি, কার্বনের হচ্ছে কত 6, সেক্ষেত্রে হচ্ছে কত 2 আর হচ্ছে 4। তো অক্সিজেনের কাছ থেকে, আর অক্সিজেনের হচ্ছে 8, যেটা হচ্ছে কি তোমার হচ্ছে 2 আর হচ্ছে 6। তো দুইটা অক্সিজেনের কাছ থেকে হচ্ছে সে কি করে, এই দুইটা ইলেকট্রন হচ্ছে সে হচ্ছে
শেয়ার করবে, একটা অক্সিজেনের কাছ থেকে হচ্ছে দুইটাই ইলেকট্রন যদি শেয়ার করে তাহলে হবে কত 2 6, আর এটার ক্ষেত্রে হবে 2 8। আবার আরেকটা অক্সিজেনের কাছ থেকে হচ্ছে যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে 2 6। তো এই ক্ষেত্রে তখন হবে কি 2 8, এবং হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রেও হবে তোমার হচ্ছে কি 2 8। বুঝতে পারছো এটা? হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে দুইজন ইলেকট্রন শেয়ার করেছে, তোমার হচ্ছে বন্ধন গঠন করে ফেলতেছে। আচ্ছা, তো তখন এটার হচ্ছে তোমার হচ্ছে যে এই গাঠনিক সংকেত, তখন এই গাঠনিক সংকেতটা হয় হচ্ছে এরকম, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে সরলরৈখিক, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সরলরৈখিক। আর কার্বন ডাই অক্সাইড সময়ের মধ্যে এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে কি বন্ধন গঠন করতেছে, বা হচ্ছে আমরা যে যে ইলেকট্রনগুলো যে শেয়ার করতেছি এটা কোন ধরনের বন্ধন গঠন করতেছে, সেটাও হচ্ছে তোমার হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, কিন্তু কোন প্রকার হচ্ছে সমযোজী বন্ধন? এটা হচ্ছে তোমার সমযোজী বন্ধনের যে একটা প্রকারভেদ আছে, যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হচ্ছে দেখা যায়। তো এই কার্বন ডাই অক্সাইড সমূহের মধ্যে মেইনলি হচ্ছে কি সরলরৈখিক অণু, এদের মধ্যে ইলেকট্রন হচ্ছে কি হয়, ইলেকট্রন জাস্ট হচ্ছে শেয়ার হয়, এবং দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মধ্যে, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে এরা হচ্ছে অণু গঠন করে। তো এই জন্য হচ্ছে স্বাভাবিক অবস্থা হচ্ছে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কিন্তু সিলিকন অক্সাইডের ক্ষেত্রে কি হইলো? আচ্ছা, সিলিকন অক্সাইডের ক্ষেত্রে যেটা সিলিকন যেটা এইটাকে তোমার হচ্ছে মেইনলি তোমার বলা হয় দৈত্যাকার অণু। সিলিকন যেটা সেটাকে তুমি বলতে পারো দৈত্যাকার অণু, বা হচ্ছে সিলিকন অক্সাইড যেটা সেটাকে তুমি বলতে পারো জায়ান্ট মলিকিউল। কেন? কারণ হচ্ছে সিলিকনের ক্ষেত্রে যদি হচ্ছে তুমি যদি হচ্ছে চিন্তা করো, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে ইলেকট্রন বিন্যাস খেলো, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 13 14 15 16। সিলিকনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে দেখা যাচ্ছে 16, অর্থাৎ আচ্ছা ম্যাগনেসিয়াম সিলিকন 15, ভাইয়া সিলিকন 15। 15 ম্যাগনেসিয়াম হচ্ছে 12 13, না সরি 14। সরি, আমিও ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 14 হবে। একদম। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের হচ্ছে 14, অর্থাৎ হচ্ছে 2 8 এবং হচ্ছে কি 4। তো এখানে হচ্ছে কি 4টা ইলেকট্রন হয় গ্রহণ করতে হবে, নাইলে 4টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে হবে। আর আমাদের হচ্ছে যে অক্সিজেনের ক্ষেত্রে কি, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 8, অর্থাৎ হচ্ছে 2 6। সেই ক্ষেত্রে কি সে কি করতে পারবে, সে 6টা ইলেকট্রন তো হচ্ছে দিতে পারবে না, সে হয় 2টা ইলেকট্রন কি করতে পারবে, অক্সিজেন গ্রহণ করতে পারবে। তার মানে সিলিকনের ক্ষেত্রে তোমার হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে হবে, হয় শেয়ার করতে হবে, নাহলে 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, বা 4টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে হবে। আর অক্সিজেনের ক্ষেত্রে কি, অক্সিজেনের ক্ষেত্রে আর 6টা ইলেকট্রন তো ত্যাগ করা সম্ভবই না, তো সে হচ্ছে কি 2টা ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ করতে পারবে, বা হচ্ছে সে অন্য কোনো পরমাণুর সাথে হচ্ছে কি করতে পারবে, শেয়ার করতে পারবে। তো যখন হচ্ছে সিলিকনের সাথে যখন হচ্ছে অক্সিজেন হচ্ছে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, এইখানে যখন হচ্ছে একটা সিলিকন অণু যখন হচ্ছে থাকে, তখন এর চারপাশে হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন অণু থাকে। মেইনলি হচ্ছে 4টাই হচ্ছে এরকম হচ্ছে অক্সিজেন অণু হচ্ছে অবস্থান করে। বুঝতে পারছো? এই 4টা অক্সিজেন অণু হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন দেয়। এটাও হচ্ছে একটা ইলেকট্রন দেয়, এটাও হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করে, এটাও একটা ইলেকট্রন শেয়ার করে, এটাও একটা ইলেকট্রন শেয়ার করে। এই একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এখানে সিলিকনে হচ্ছে তোমার কয়টা হয়, 8টা হয়। এবার যখন হচ্ছে এই যে অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন যখন একটা ইলেকট্রন শেয়ার করতেছে তখন তোমার কি হবে 2 7 হবে। তো তারও তো হচ্ছে আবার আরেকটা হচ্ছে কি হবে, ইলেকট্রনের ঘাটতি আছে, তখন সে কি করে, তখন হচ্ছে আবার পাশে আরেকটা সিলিকনের সাথে হচ্ছে গঠিত হয়। তো এই সিলিকনের ক্ষেত্রে কি আবার হচ্ছে এই প্রথম সিলিকনের মতো হচ্ছে অবস্থা, তো এই সিলিকন হচ্ছে আবার হচ্ছে তোমার হচ্ছে 4টা অক্সিজেনের সাথে গঠিত হয়। তো এই নিচের যে অক্সিজেন, এই নিচের অক্সিজেনের হচ্ছে কি একটা হাত হচ্ছে ফাঁকা, তো এই নিচের অক্সিজেনের ক্ষেত্রেও হচ্ছে কি তোমার হচ্ছে মেইনলি সিলিকনের সাথে হচ্ছে এরকম হচ্ছে গঠিত হয়। বুঝতে পারছো? তখন আমাদের মেইনলি
সিলিকন ইলেকট্রন গ্রহণ করে নাকি অক্সিজেনে? না, এখানে তো কোনো ইলেকট্রন গ্রহণ হবেই না, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হবেই না। সিলিকন অক্সাইড হচ্ছে তোমার হচ্ছে সমযোজী মৌল। এখানে তো হচ্ছে তোমার হচ্ছে সিলিকন অক্সাইডের ক্ষেত্রে হবে না। সিলিকনের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে কয়টা হ্যাঁ, আছে? 6টা ইলেকট্রন। তার মানে সিলিকনে জি। যদি অষ্টক পূর্ণ করতে হয় তাহলে তার কি করতে হবে? হয় 4টা ইলেকট্রন তার ত্যাগ করতে হবে, নাইলে 4টা ইলেকট্রন তার গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন সিলিকনের সাথে কি আসছে আমাদের যৌগ গঠন করতে? সিলিকনের সাথে যৌগ গঠন করতে আসছে অক্সিজেন। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। তো তার পক্ষে তো 6টা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না। 6টা ইলেকট্রন তো কখনো কেউ ত্যাগ করতে পারে না। তো তার পক্ষে কি সম্ভব? 2টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব, নাইলে ইলেকট্রন শেয়ার করা সম্ভব। তো সে এখন হচ্ছে কি করবে? এখন সিলিকনের সাথে যখন হচ্ছে অক্সিজেন হচ্ছে যখন আসে, তখন কিভাবে আসে? ধরো হচ্ছে সিলিকনের সাথে যখন অক্সিজেন আসে তখন হচ্ছে 4টা অক্সিজেন একসাথে আসে। এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন এবং হচ্ছে কি এই পাশে হচ্ছে একটা অক্সিজেন। এরকম হচ্ছে 4টা অক্সিজেন হচ্ছে তার হচ্ছে এখানে আসে। এরকম যখন 4টা অক্সিজেন যখন আসতেছে, প্রত্যেকটা অক্সিজেন একটা করে ইলেকট্রন হচ্ছে কি শেয়ার করতেছে। যখন প্রত্যেকটা অক্সিজেন যদি একটা করে ইলেকট্রন শেয়ার করে, 4টা অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 4টা। তাইলে সেক্ষেত্রে তোমার হচ্ছে সিলিকনের হচ্ছে কি 2 8 8 হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে 8 8 হয়ে গেল। কিন্তু এই যে অক্সিজেন, এই অক্সিজেনের ক্ষেত্রে কি সে মাত্র একটা ইলেকট্রন হচ্ছে শেয়ার করতে, তার কি আরো একটা ইলেকট্রন হচ্ছে থাকবে না? কারণ কি সে হচ্ছে 2 6 থেকে 2 7 হইলো একটা ইলেকট্রন শেয়ার করার হুম, মাধ্যমে। তো তারও তো হচ্ছে হ্যাঁ, 2 8 হতে হবে। তো সে কি করবে? সে এজন্য হচ্ছে তোমার হচ্ছে আরেকটা সিলিকন, পাশে যে আরেকটা সিলিকন থাকবে সে আরেকটা সিলিকনকে হচ্ছে শেয়ার করবে। তো এই সিলিকনের ক্ষেত্রে কি তোমার হচ্ছে ঠিক সেম, 4টা 4টা অক্সিজেন তার লাগবে। সিলিকনের ক্ষেত্রে 4টা অক্সিজেন লাগবে। তো এই অক্সিজেন কি করবে? এই অক্সিজেনের ক্ষেত্রেও নিচের যে অক্সিজেন, নিচের অক্সিজেনের ক্ষেত্রেও হচ্ছে কি সে আরেকটা সিলিকনকে টান দিবে। আরেকটা সিলিকন, এই সিলিকনের ক্ষেত্রে কি আবার অক্সিজেন লাগবে, আবার এই অক্সিজেনের ক্ষেত্রে আবার সিলিকন লাগবে। বুঝতে পারছো? এভাবে আসলে হচ্ছে আমাদের এটা আসলে যে সিলিকন যে অক্সাইড, এই সিলিকন অক্সাইড আসলে হচ্ছে তোমার পলিমার আকারে হচ্ছে পাওয়া যায় বা পলিমার আকারে গঠিত হয়। মনোমার আকারে আসলে হচ্ছে তোমার হচ্ছে পাওয়া যায় না। বুঝতে পারছি। তার জন্যই বালু মানে হ্যাঁ, বালু অনেক। হ্যাঁ, বালুর হচ্ছে গলনাঙ্ক বলো বা স্ফুটনাঙ্ক বলো, সিলিকন অক্সাইড হচ্ছে 12, গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক বলো কিংবা হচ্ছে দ্রাব্যতা বলো, যেটাই বলো সবগুলাই হচ্ছে তোমার হচ্ছে বেশি। বালুর গলনাঙ্ক হচ্ছে দাঁড়ায় হচ্ছে তোমার প্রায় 1610 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর স্ফুটনাঙ্ক দাঁড়ায় হচ্ছে প্রায় 2230 ডিগ্রি সেলসিয়াসের মতো। মানে এটা তুমি হচ্ছে চিন্তাই করতে পারতেছো কত টেম্পারেচার, 1610 2230। জি, বুঝতে পারছি। তো হচ্ছে আমাদের হচ্ছে এটা মেইনলি হচ্ছে জায়ান্ট আকার বা বলগাকার আকৃতির হচ্ছে গঠন করতেছে। মানে হচ্ছে প্রত্যেকটা সিলিকন হচ্ছে তোমার 4টা অক্সিজেন দ্বারা হচ্ছে এরকম হচ্ছে গঠিত। তো আবার হচ্ছে প্রত্যেকটা অক্সিজেন হচ্ছে তার চারপাশে হচ্ছে সিলিকন দ্বারা হচ্ছে গঠিত। এজন্য হচ্ছে তোমার হচ্ছে সিলিকন হচ্ছে কঠিন, আর এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। বুঝা গেছে? জি। আচ্ছা, ক্লাসে কয়জন আছে? আচ্ছা, এইটা গেল। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে টপিক আছে বা কোশ্চেনে বলতে পারো, আরেকটা কোশ্চেন যে CCl4 পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 এইটা হচ্ছে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কোশ্চেন, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে দিয়ে রাখে। এটা হচ্ছে তোমার 3 মার্কের ক্ষেত্রে, গয়ের ক্ষেত্রেও দেখা যায় বা হচ্ছে ঘয়ের ক্ষেত্রেও হচ্ছে মোটামুটি হচ্ছে দেখা যায়, গ মার্ক বা হচ্ছে ঘ মার্কের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল যে CCl4 হচ্ছে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু SiCl4 এটা হচ্ছে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। কেন আর্দ্র বিশ্লেষিত হয় না? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ কি? আর্দ্র বিশ্লেষণ হচ্ছে সে হচ্ছে কোনো একটা যৌগ হচ্ছে পানির সাথে হচ্ছে বন্ধন গঠন করবে। পানির সাথে বন্ধন গঠন করলে বা হচ্ছে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, কেউ কিছু বললো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখা যায় না। ব্লার হয়ে গেছে। ঠিকই তো ছিল ভাইয়া, তোমার নেট সমস্যা হচ্ছে হ্যালো ভাই, হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা 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 এখন দেখা যায় আই গেস। আচ্ছা যদি নেট সমস্যা থাকে তাহলে হচ্ছে আলাদা। আচ্ছা আচ্ছা আমাদের আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ হচ্ছে যে পানির সাথে হচ্ছে কোনো যৌগ যদি বিক্রিয়া করে তাহলে সেটাকে আমরা বলতেছি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, বা হচ্ছে ওই যৌগটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হচ্ছে। মানে আদ্র মানে হচ্ছে পানি, আর বিশ্লেষণ মানে হচ্ছে বিক্রিয়া করা। আচ্ছা এখন CCl4 এর ক্ষেত্রে আমাদের এখানে কেন্দ্রীয় মৌল বা পরমাণু কোনটা? কার্বন। আর SiCl4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বা হচ্ছে তোমার হচ্ছে পরমাণু কোনটা? কেন্দ্রীয় মৌল বা পরমাণু হচ্ছে সিলিকন। কেন? এই যে কার্বনের থেকে সে হচ্ছে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন 4টি ইলেকট্রন হচ্ছে শেয়ার করে কার্বনের চারপাশ সেভাবে যুক্ত থাকে। আবার হচ্ছে সিলিকনের ক্ষেত্রেও হচ্ছে তোমার সেম, ক্লোরিন হচ্ছে তোমার হচ্ছে 4টা পরমাণু এভাবে হচ্ছে তোমার হচ্ছে যুক্ত থাকতেছে। আচ্ছা এখন কেন যুক্ত হতে পারে না? এখন হচ্ছে আমাদের কার্বনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা করি তাহলে সেক্ষেত্রে আসবে 1s2 2s2 এবং হচ্ছে 2p2। আচ্ছা আর এটার ক্ষেত্রে যদি সিলিকনের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p2। আচ্ছা এখন আমরা যে প্রথম দিন হচ্ছে যে পড়ছিলাম, প্রথম দিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি, যখন হচ্ছে আমাদের n এর মান হচ্ছে যখন হচ্ছে 2 হয় তখন তার অরবিটাল থাকে হচ্ছে 0 1, বা হচ্ছে তার অরবিটাল থাকে হচ্ছে কি s এবং হচ্ছে তোমার হচ্ছে p। আর n এর মান যখন হচ্ছে 3 হয় তখন তার অরবিটাল হয় আমাদের হচ্ছে 3টা 0 1 2, বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে s p এবং হচ্ছে d অরবিটাল। আচ্ছা এখন আমাদের আদ্র বিশ্লেষণ যখন হবে বা পানি যখন হচ্ছে তোমার হচ্ছে যুক্ত হবে, পানি কিভাবে যুক্ত হবে এটার সাথে? H2O। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের নিঃসঙ্গ জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন থাকে হচ্ছে কয় জোড়া? 2 জোড়া বা হচ্ছে 4টা। তো এখন এই যে পানি যখন হচ্ছে কোনো মৌলের সাথে যখন হচ্ছে যুক্ত হবে সেই ক্ষেত্রে তার হচ্ছে আমাদের হচ্ছে আদ্র বিশ্লেষণের যে শর্ত অনুযায়ী, আদ্র বিশ্লেষণের একটা শর্ত ছিল বা হচ্ছে আমাদের হচ্ছে আছে, আদ্র বিশ্লেষণের শর্ত হচ্ছে তার হচ্ছে তোমার ফাঁকা ডি অরবিটাল থাকবে, ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের আদ্র বিশ্লেষণের শর্ত, যে কোনো যৌগ হচ্ছে আদ্র বিশ্লেষণ হবে কি হবে না এটা হচ্ছে নির্ণয় করা যায় যদি তার হচ্ছে কি ফাঁকা ডি অরবিটাল থাকে। অর্থাৎ আদ্র বিশ্লেষণের একটাই শর্ত যে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে এই যে পানির অক্সিজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় যে ইলেকট্রনগুলো আছে, এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলো হচ্ছে সে ডি অরবিটালে হচ্ছে প্রবেশ করাবে। এখন দেখো সিলিকনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডি অরবিটাল কি পুরোটা ফাঁকা না, 3s2 3p2 p পূর্ণ হয় নাই। এখন 3 নম্বর অরবিটালের ক্ষেত্রে কি 3d0, এখানে কি ডি অরবিটাল পুরোটা ফাঁকা, ঠিক না? হ্যালো, এটা কি ভাইয়া মানে এটা কল্পনা কইরা নেয় যে 3D এটা 0 মানে? না না না, এটা তো কল্পনা না। তোমার হচ্ছে যেমন দেখো আমরা হচ্ছে যে বললাম যে n এর মান হচ্ছে কি যখন 3 হয় তখন তার কয়টা অরবিটাল থাকবে? 3টা অরবিটাল, 0 হ্যাঁ 1 আর হচ্ছে 2। তার মানে কি থাকবে? s p d। তো এখানে তো হচ্ছে তোমার 3s2 3p2 পর্যন্ত। মানে এটাকে যদি ও হচ্ছে আমরা আচ্ছা। উত্তেজিত করি, ওই যে আমরা যখন হচ্ছে উত্তেজিত করব, যেমন হচ্ছে কার্বনকে আমরা যখন উত্তেজিত করব তখন এটা হাইয়েস্ট কোন পর্যন্ত যাইতে পারবে? px py বা হচ্ছে pz, এই তিনটার মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারবে না? অরবিটালে তো যেতে পারবে না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে তোমার যদি উত্তেজিত করি এটা তোমার px py pz এই তিনটাতে তো যাবেই। বা তুমি যদি আরো পরিমাণে যদি উত্তেজিত করো তাহলে হচ্ছে তোমার হচ্ছে ডি অরবিটাল কিন্তু ফাঁকা আছে। n এর মান যখন 3 হয় তখন হচ্ছে তোমার s অরবিটাল p অরবিটাল এবং d অরবিটালও পাওয়া যায়। তখন আমরা dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার এইসব অরবিটাল তো ফাঁকাই আছে। যেমন 3p2 এর ক্ষেত্রে কি তোমার হচ্ছে px পূর্ণ আছে আর py পূর্ণ আছে, pz টা এখানে পূর্ণ নাই। তো
পি জেডটা তো ফাঁকাই আছে। যদি হচ্ছে অন্য কোনো মৌল যদি গঠন করতে চায় বা ইলেকট্রন যদি এই যে অক্সিজেনের মতো যদি হচ্ছে ইলেকট্রন যদি মুক্তজোড় ইলেকট্রন দিতে চায়, তাহলে হচ্ছে পি জেডে দিতে পারবে, ডি এক্স ওয়াইতে দিতে পারবে, ডি ওয়াই জেডে হচ্ছে দিতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এখন মানে আমাদের আমার হ্যাঁ এই বিষয়টা আমার আগে থেকে একটু দুর্বল ছিলাম এই বিষয়ে। ও এখন বুঝতে পারছো? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আদ্র বিশ্লেষণের প্রথম শর্ত কেন ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে? কারণ হচ্ছে ফাঁকা ডি অরবিটালের ক্ষেত্রে তুমি যদি দেখো এখানে হচ্ছে পি অরবিটাল, হ্যাঁ পি অরবিটালের ক্ষেত্রে কি আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তো হচ্ছে একটা একটা করে যদি প্রবেশ করে পি এক্স পি ওয়াই, এখন হচ্ছে পি জেড, পি জেডে একটা প্রবেশ করতে পারবে, এরপরে তো আর হচ্ছে প্রবেশ করার হচ্ছে কোনো জায়গা নেই। এখানে হচ্ছে তোমার হচ্ছে দুইটা মোট হচ্ছে 4টা ইলেকট্রন প্রবেশ করবে। তো পি এক্স পি ওয়াই পি জেড। তো আমাদের হচ্ছে যে অধ্যায় 2 এ ছিল হুন্ডের নীতি অনুযায়ী যে প্রথমে হচ্ছে নিঃসঙ্গ জোড় বা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন আকারে হচ্ছে তোমার হচ্ছে প্রবেশ করবে। তো এখানে বিজোড় ইলেকট্রন প্রবেশ করার পরে সেখানে হচ্ছে কি আর ইলেকট্রন প্রবেশের হচ্ছে ক্ষমতা নাই। কিন্তু সিলিকনের ক্ষেত্রে দেখা যায় যে পি এক্স পি ওয়াই পি জেড এরপর হচ্ছে কি ডি অরবিটাল গুলা হচ্ছে কি ফাঁকা আছে। তো এজন্য আমাদের আদ্র বিশ্লেষণের শর্ত অনুযায়ী হচ্ছে দেখা যায় যে ফাঁকা হচ্ছে তোমার হচ্ছে ডি অরবিটাল আসলে থাকতে হবে। কারণ ডি অরবিটাল ছাড়া পানি আসলে হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা যৌগের সাথে আসলে হচ্ছে তেমন হচ্ছে মিশ্রিত হতে পারে না। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তো এই জন্য আমাদের হচ্ছে যে CCl4, এই CCl4 হচ্ছে তো হচ্ছে কি পানিতে আদ্র বিশ্লেষিত হয় না কেন? এক কথা হচ্ছে যদি বলো যে CCl4 হচ্ছে কি তোমার ফাঁকা ডি অরবিটাল নেই, কিন্তু সিলিকনের ক্ষেত্রে হচ্ছে তোমার ফাঁকা ডি অরবিটাল হচ্ছে আছে। এই জন্য হচ্ছে তোমার হচ্ছে CCl4 হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, যেহেতু ফাঁকা ডি অরবিটাল নেই সেহেতু এখানে পানি হচ্ছে জায়গা দখল করতে পারে না। আর এখানে SiCl4 যেখানে ফাঁকা ডি অরবিটাল আছে, এই জন্য হচ্ছে তোমার পানি এখানে জায়গা দখল করে বা পানি হচ্ছে গঠন করতে পারে। যেমন হচ্ছে এটার হচ্ছে বিক্রিয়া দিয়া হচ্ছে দেখাইতে পারো যে SiCl4 এটা যখন হচ্ছে পানির সাথে হচ্ছে যখন হচ্ছে বিক্রিয়া করে তখন হচ্ছে SiOH4 বা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই SiOH4 এইটার নাম হচ্ছে আমাদের হচ্ছে সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড, বুঝতে পারছো? এটা যদি আরো একটু বইয়ের মতো হচ্ছে যদি ব্যাখ্যা দেয় যে কিভাবে আসলে সিলিকন অক্সাইড গঠন করে বা সিলিকন হাইড্রোক্সাইড গঠন করে। এসআই এর ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন, 4টা ক্লোরিন থাকে, একটা ক্লোরিন, 2টা ক্লোরিন, 3টা ক্লোরিন এবং হচ্ছে 4টা ক্লোরিন, এবং হচ্ছে তোমার যে হাইড্রোজেন পানি গঠিত হয়। এই যে পানি গঠিত হলে পানির ক্ষেত্রে 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকে, তো এটা হচ্ছে কিভাবে গঠিত হবে? সিলিকন, এটার ক্ষেত্রে হচ্ছে ক্লোরিন, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন, এটার ক্ষেত্রেও ক্লোরিন, এটার ক্ষেত্রে হচ্ছে ক্লোরিন আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কি মুক্তজোড় হচ্ছে ইলেকট্রন আছে। তো এই মুক্তজোড় ইলেকট্রন আছে আর এই মুক্তজোড় ইলেকট্রনের এই পাশে হচ্ছে হাইড্রোজেন আছে, এই পাশে হচ্ছে হাইড্রোজেন আছে। তো এই যে এটার যে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে সিলিকন আর কি হচ্ছে তার নিজের দিকে হচ্ছে টেনে নিতে পারে। এখন যে ইলেকট্রন গুলোকে হচ্ছে নিজের দিকে যে টেনে নেয়, আমরা যদি অ্যারো চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটাকে আমরা কি বলি? এর আগের বারেও বলছিলাম যে এটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ বন্ধন। বুঝতে পারছো? এখানে যে হাইড্রোজেন যেটা আছে সেটা অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন সিলিকন দিক হচ্ছে টেনে নেয়। ল্যাব করাবো, ল্যাব সামনে নষ্ট আচ্ছা, মাইকটা একটু অফ করো, কার মাইক অন হয়েছে মাইকটা একটু অফ করো। আর অনুযায়ী যদি কেমিস্ট্রি থাকে কেমিস্ট্রি, ফিজিক্স মানে গ্রুপের সাবজেক্ট গুলোর মধ্যে তোমার আচ্ছা, মাইকটা একটু অফ করলে ভালো হয়। আর এখানে যে ক্লোরিনের হচ্ছে যেগুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে সে হচ্ছে হাইড্রোজেন গঠন গ্রহণ করে নেয়, গ্রহণ করে তোমার হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে SiOH4 এটা হচ্ছে তোমার হচ্ছে গঠন করে। এজন্য হচ্ছে তোমার CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 পানিতে আদ্র বিশ্লেষিত হয়। বুঝতে পারছো এতটুকু তোমরা? করিনি ভালো করে। হ্যালো, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আই গেস এতটুকুই হচ্ছে আজকে থাক। এরপর হচ্ছে আমরা হচ্ছে আগামীকালকে হচ্ছে ডি ব্লক মৌলটা হচ্ছে দেখবো, আর হচ্ছে পি ব্লকেরও হচ্ছে একটু হচ্ছে দেখবো।
কিন্তু আজকে আর হচ্ছে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো হচ্ছে জানার আছে আজকে যা পড়াইছি বা অন্য কোনো বিষয়ে? আজকে যতটুকু হইছে এতটুকুই মনে হয়, মানে আয়ত্ত করছি, এটুকুই মানে যথেষ্ট। আচ্ছা, তাহলে এতটুকুই হচ্ছে যথেষ্ট। আর হচ্ছে যদি তোমাদের কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারো, না হলে ক্লাসটা শেষ করে দিব আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই গেস হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে হচ্ছে কালকে, হ্যাঁ কালকে হয়তো বা হচ্ছে দেখা হবে ডি ব্লক মডেলটা নিয়ে। তো হচ্ছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।